পরিবর্তন ছাড়া স্থায়ী কিছুই নেই। ওয়েলকাম মাই স্টুডেন্ট। আজকে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞানের মডেল 8 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের ক্লাস 9-এর। তো বিশেষ কথা, আজকে আমাদের সকাল 7টাতে ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত আমরা ক্লাসটা নিতে পারিনি। তো আমরা ওই ক্লাসটি আজকে এই মুহূর্তে নিচ্ছি। ওকে। আর যারা আমাদের এই ক্লাসে নতুন এসেছো তাদেরকে রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি, ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস হবে। আর ওই ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হয়, ওই পিডিএফে যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ঠিক এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে। ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। তো বিশেষ কথা যে আজকের জন্য একটু বেটাইমে ক্লাসটা হচ্ছে, কিন্তু আমরা লাগাতার সকাল 7টাতে ক্লাস করে থাকি। তো আমরা এই 1-2 দিন একটু সমস্যা হতে পারে, না হলে ঠিক সকাল 7টাতেই ক্লাস হবে। ওকে, তাহলে আজকে আমাদের যেটা প্রথমেই শুরুতে বলেছি, মডেল কোশ্চেন 8 মানে 8 নম্বর স্কুল নিয়ে আলোচনা করছি। আমাদের প্রথম কোশ্চেন যেখানে বলেছে যে গ্রুপ এর একের দাগের একেরটি 1 গ্রাম পরমাণুর অক্সিজেনের ভর কত, সেটি হয়ে যাবে 16 গ্রাম। এটি কোনো ক্যালকুলেশনের কিছু নেই, এটা জানাই ব্যাপার। নেক্সট বলছে 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত। তো এটা আমরা একটু ক্যালকুলেশনভাবে দেখে নেব। 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত। তো আমরা একটা সূত্র হিসাবে বলতে পারি, যেটা আমাদের জানা, যে 1 মোল অ্যামোনিয়াতে, মানে যে কোনো গ্যাসের জন্য, শুধু অ্যামোনিয়া নয়, এখানে যেহেতু অ্যামোনিয়া বলেছে তাই আমরা অ্যামোনিয়া এটি লিখব, যে 1 মোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এখানে বলেছে 1 মিলিমোল, তাহলে 1 মিলিমোল, বা আমরা একে বলতে পারি 1/1000 মোল। অ্যামোনিয়াতে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23/1 ইন্টু 1/1000। ওকে, আমরা এই 10⁻23কে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে পাবো 6.022 ইন্টু 10⁻20 ইন্টু 1000 ইন্টু 1/1000। নিচে যেমন বাই 1 ছিল, বাই 1 দিয়েছি। এটা কিভাবে হলো, এখানে 23 ছিল, 3কে আলাদা করেছি আর 20 লিখেছি। যেহেতু 3কে আলাদা করেছি, তার পরিবর্তে 1-এর পিঠে 3টে শূন্য দিয়েছি। ওকে, এখন এটা যদি কাটাকাটি করে, যে নিচের 1000 উপরের 1000 কেটে গেল, তাহলে আমাদের কাছে পড়ে থাকলো যে 6.022 ইন্টু 10⁻20। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে মার্ক করে নেব যে 6.022 ইন্টু 10⁻20, সিদ্ধাগেরটি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি কি, যে নিউটন মিটার টু দি পাওয়ার -2। পরবর্তী, সূক্ষ্ম সূঁচ জলের ওপর ভাসে যে ধর্মের জন্য, তা কি ধর্ম, সেটি হয়ে যাবে পৃষ্ঠটান। গ্রিন ভিটিওলের অণুতে কেলাস জল আছে, সেটা 7 অণু। পরবর্তী প্রশ্ন, কোন মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে, সেটি হয়ে যাবে পি। নেক্সট, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের
প্রশমনে ব্যবহৃত নির্দেশকটি কি? মিথাইল অরেঞ্জ। পরবর্তী, এখানে যতগুলো অপশানে রয়েছে সবগুলোই কিন্তু নির্দেশক, কিন্তু এখানে যেহেতু বলেছে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার, তাই আমরা মিথাইল অরেঞ্জটি মার্ক করলাম। নেক্সট বলছে এসআইতে কার্যের একক কি? সেটা হয়ে যাবে জুল। এখন আমরা পরবর্তী পেজ যে গ্রুপ বির প্রথম কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গ্যাসের আয়তন কত? আমরা প্রথমত কার্বন ডাই অক্সাইডের সংকেত জানি যে CO2। এখানে লিখে দিও যে কার্বন ডাই অক্সাইড, ব্র্যাকেটের মধ্যে CO2 রাখবে। তাহলে CO2 এর আণবিক ভর আমরা জানি 44। কিভাবে বের হয়? যে কার্বনের 12, ওর জন্য হয়ে থাকে 16, যেহেতু দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। এখানে পাবো 12 + 16 দুগুণে 32, তাহলে পেয়ে গেলাম 44 গ্রাম। তাহলে আমরা এখানে বলতে পারি যে এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে এসটিপিতে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 2.2 গ্রাম, তাহলে আমরা লিখতে পারবো যে 2.2 গ্রাম CO2 এর আয়তন কত? 22.4 বাই 44 ইন্টু এদিকে 2.2, পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, 22 দিয়ে দিলে 22 2 44, আবারও 2 দিয়ে দিলাম, 2 একে 2, এদিকে 2 একে 2, যেমন দশমিক রয়েছে দশমিক দিলাম, 2 দুগুণে 4। ওকে, এবারে এখানকার যদি পয়েন্টটাকে তুলে যেই আমরা নিচে 10 পাবো। ওকে, নিচে দেখো 10 10 গুণ করলে 100 হবে, 11 মানে 2 মানে 112, 112কে 10 দিয়ে ভাগ করলে 1.12 পাচ্ছি। মানে যেহেতু একের পরে দুটো শূন্য রয়েছে তাই দশমিকের পরে দুটো সংখ্যা রাখলাম, তাহলে 1.12 লিটার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন। এখন আমরা 1 মিলিমোল CH4 এ কার্বন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আমরা এখানে বলতে পারি যে 1 মোল CH4 এ কার্বন পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 মিলিমোল বা আমরা একে লিখতে পারি যে 1 মোল CH4 এ কার্বন পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, নিচে 1 ইন্টু 1/1000। এখানে আমরা এই 10⁻23কে একটু ভেঙে নেব, যে 6.022 ইন্টু 10⁻20 ইন্টু 1000 ইন্টু 1/1000 যেমন ছিল দিয়ে দিলাম, বাই নিচে 1 ছিল, তো নিচের 1000 উপরের 1000 কেটে গেল। এখন আমরা এখান থেকে পেলাম যে 6.022 ইন্টু 10⁻20, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন। ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? সেটি হয়ে যাবে ইস্পাত। নেক্সট বলছে ঘাত কি জাতীয় রাশি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি একটি ভেক্টর রাশি। ওকে, পরবর্তী সত্য মিথ্যাতে রয়েছে বল সরণ লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রফল
কার্যকে নির্দেশ করে, এটি হচ্ছে সত্য। শূন্যস্থান পূরণে বলছে কলয়েড কণাগুলির সাহায্যে আলোক রশ্মির বিচ্ছুরণকে ড্যাশ প্রভাব বলা হয়, একে আমরা বলবো টিন্ডাল প্রভাব। ওকে, নেক্সট শূন্যস্থান পূরণ, আরহেনেসের মতে অ্যাসিড ধর্মের জন্য দায়ী ড্যাশ আয়ন, সেটির অ্যান্সার হয়ে যাবে H+ আয়ন। নেক্সট, একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। তো ক্ষারকীয় লবণ অনেকগুলো রয়েছে, তার মধ্যে আমরা একটা থেকে দুটো লিখছি, যে ক্ষারকীয় লেড ক্লোরাইড, যার সংকেত PbOHCl। নেক্সট আর একটি রয়েছে ক্ষারকীয় কপার সালফেট, যার সংকেত উপরে লিখে দিচ্ছি CuSO4 CuOH2। নেক্সট বলছে স্বয়ংক্রিয় ফ্লাশ ব্যবহার করা হয় সাইফনের নীতি অনুসারে, এটি সত্য। নেক্সট, অথবাতে উদ্গতি বিদ্যায় শক্তি সংরক্ষণ সূত্রের পরিবর্তিত রূপ কি, সেটি হয়েছে বার্নৌলির নীতি, বার্নৌলির নীতি। নেক্সট, হুকের সূত্র, হুকের সূত্রটি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতি, এটি হচ্ছে হুকের সূত্র। এখানে গাণিতিক রূপটাও দেওয়া রয়েছে, এককও দিয়েছি। নেক্সট, গ্রুপ সির প্রথম কোশ্চেন, 1 কেজি ভরের একটি নিরেট লোহার বলকে জলে ফেলে দিলে ডুবে যায়, কিন্তু ওই বলটিকে গলিয়ে তা দিয়ে তৈরি একটি কড়াই জলে ভাসে কেন? তো এই কোশ্চেনটির অ্যান্সার আমি পাশেই তুলে দিয়েছি তোমাদের জন্য, একটু দেখে নিও। নেক্সট বলেছে একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক 9.8 × 10⁻11 ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2, এই কথাটির অর্থ কী? বলেছে একটি ধাতুর বিকৃতি ঘটানোর জন্য প্রতি বর্গ সেন্টিমিটারে 9.8 × 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে। তো এখানে পিডিএফে একটু লেখাটা কেটে গিয়েছে, তো তোমরা টেলিগ্রামে যে পিডিএফটি পাবে তাতে কমপ্লিট বা খুব সুন্দরভাবে দেওয়া আছে। নেক্সট, এখন একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 500 ml দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ, যার আণবিক ভর বলে দেওয়া আছে 342, দ্রবীভূত করা হলো। দ্রবণটির গাঢ়ত্ব মোল পার লিটার এককে নির্ণয় করো। তো আমরা এখানে প্রথমত করতে পারি যে 1 মোল সুক্রোজে, যেটা বলে দিয়েছে 1 মোল সুক্রোজের আণবিক ভর, 1 মোল সুক্রোজের আণবিক ভর বা ওজন বলেছে 342 গ্রাম। তাহলে আমরা এখানে বলতে পারি 342 গ্রাম সুক্রোজ সমান বলতে পারি 1 মোল। ওকে, এখন প্রশ্নের মধ্যে বলেছে 34.2 গ্রামের জন্য, তাহলে 34.2 গ্রাম সুক্রোজ সমান 1/342 ইন্টু 34.2, এই দশমিক উঠে গেলে নিচে একটি 10 আসবে, তো 342 কেটে গেল, পড়ে থাকলো 1/10,
তো একে আমরা ক্যালকুলেশন করলে বা 1কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.1 এত মোল। ওকে, এখন আমরা নতুন একটা পেজ নিয়ে নিই, যেখানে আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল যে 500 ml, তাই আমরা এখানে করব 1 মিনিট, যে 500 ml জলীয় দ্রবণে 0.1 মোল সুক্রোজ উপস্থিত। ওকে, এখন আমরা নির্ণয় করব যে 1000 ml বা 1 লিটারের জন্য 1000 ml বা 1 লিটার জলীয় দ্রবণে কত মোল থাকবে। 0.1 বাই আমরা 1000, আচ্ছা 500 ইন্টু 1000, তাহলে 500 দুইয়ে যাচ্ছে, আর 0.1কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 0.2 এত মোল সুক্রোজ উপস্থিত। ওকে, তাহলে আমরা করতে পারি যে দ্রবণের মাত্রা সমান 0.2 মোল পার লিটার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। এখানে একটি ম্যাথমেটিক্যাল কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটি বলেছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 150 ml জলে একটি দ্রাবের 30 গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, ওই উষ্ণতায় দ্রাব্যতা কত? তো আমরা এখানে প্রশ্নের মধ্যে যেটা বলেছে যে 150 ml জলে দ্রবীভূত দ্রাব 30 গ্রাম, এটাই তো আমাদের প্রশ্নের মধ্যে বলেছে। এখন আমরা নির্ণয় করব যে 100 ml জলে দ্রবীভূত দ্রাব কতটা, আর এটাই আমাদের জিজ্ঞাসা করেছে। 30 বাই 150 এদিকে ইন্টু 100, তাহলে 0 5 দিয়ে দিলে 5 2 10, 5 3 15, আর এদিকে হয়ে যাচ্ছে 10, তাহলে 20 দুগুণে, আচ্ছা সরি 20 বলছি, 10 দুগুণে 20, তাহলে 20 গ্রাম। তাহলে আমরা অতএব দিয়ে করতে পারি যে দ্রাব্যতা সমান 20 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, অর্থ বুঝিয়ে লেখো। এই কোশ্চেন অ্যান্সারটি খুব সুন্দরভাবে তুলে ধরেছি, যে ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, যেমন NaOH, KOH আরও রয়েছে, এবং তারই সঙ্গে বলা হয়েছে কিন্তু কিছু ক্ষারক আছে যারা জলে দ্রবীভূত হয়, তাদের ক্ষার বলবো। সব ক্ষারক জলে দ্রবীভূত হয় না, তাই সব ক্ষারককে ক্ষার বলবো না, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। আর এখান থেকে আমরা বলতে পারি সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। নেক্সট, অথবাতে বলেছে A, B, C তিনটি জলীয় দ্রবণের pH যথাক্রমে 3, 9, 6। তিনটি দ্রবণকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজিয়ে লেখো এবং বিলীয়মান রং কী? আমরা নতুন একটা পেজ নিয়ে নিই। pH-এর মান বলেছে যে 3, 9, 6। একে ক্রমবর্ধমান অনুসারে সাজালে 3 > 6 > 9।
এখানে আমরা গ্রেটার দেন চিহ্নটা 3-র দিকে দিয়েছি এই কারণে, কারণ 3-র আম্লিকতাটা বেশি, বা তোমরা 9ও রাখতে পারো, কিছু অসুবিধা নেই, ক্ষারের দিকে তখন হয়ে যাবে। আর এটা আম্লিকতার অনুসারে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি যে আম্লিকতা অনুসারে। আর যদি তোমরা 9-এর দিকে রাখো তখন এখানে লিখে দেবে যে ক্ষারকীয় তার অনুসারে। এখন আমরা এদের প্রত্যেকের রং একটু জেনে নেব। এই যে তোমাদের পিএইচ স্কেলের কালারটি তোমাদের এখানে তুলে ধরেছি, যেখানে 3-র কালারটি হচ্ছে ঠিক অনেকটা কমলা রঙের মতো, 6 যার কালার হলুদ, আর 9 বলেছে ঠিক একটু আকাশি কালার বলা যেতে পারে। ওকে, এই হয়ে গেল আমাদের 3টি কালার, এটি আমাদের চেয়েছিল। এখন পরবর্তী কোশ্চেন যাচ্ছি, যে কোনো বস্তুর ভর m এবং গতিশক্তি e হলে প্রমাণ করো বস্তুর ভরবেগ p সমান √2mE। এখন আমরা একটা সমীকরণ জানি, বা বলতে পারি যে u বেগে গতিশীল m ভর বিশিষ্ট বস্তুর ভরবেগ হচ্ছে p, আর p সমান কি, p হচ্ছে ভর ইন্টু বেগ। আমরা এখানে ইউ ধরেছি, তোমরা যদি ভি ধরো, বা কিছু কিছু বইয়ে ভি দেওয়া আছে, কোনো সমস্যা নেই, ভি বা ইউ যে কোনো একটা লিখলেই চলবে। তো গতিশক্তি এখানে ই সমান হাফ এম ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার বলা যায়। তো আমরা সেই উপর নিচে এই সমীকরণটার মধ্যে উপর নিচে এম গুণ করেছি, তাই উপরে এম স্কোয়ার চলে এসছে, নিচে সিম্পল এম। এখন আমরা পাশে যেহেতু এখানে জেনেছি যে পি সমান এম ভি, তাই আমরা এখানে এম স্কোয়ার, আচ্ছা ভি বলছি, ইউ, তাই আমরা এখানে এম স্কোয়ার ইউ স্কোয়ারের পরিবর্তে পি স্কোয়ার করেছি, বাই নিচে এই যে 2m রয়েছে। এখন এই 2mকে যদি অপোজিটে নিয়ে আসা হয় তাহলে পরবর্তী স্টেপ হবে 2me সমান পি স্কোয়ার। এখন এই স্কোয়ারটিকে অপোজিটে নিয়ে গেলে √ওভার চলে আসবে, এখানে পেয়ে গেলাম তাহলে কি p সমান √2me। নেক্সট পরবর্তী, তো এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 5 মিটার উচ্চতায় 1 কেজি ভরের একটি বস্তুতে স্থিতিশক্তির পরিমাণ কত? প্রথমত আমাদের কাজ প্রশ্নের মধ্যে যেটা রয়েছে সেটাকে আমাদের মার্ক করে নেওয়া, যে এই সমান বলেছে 5 মিটার। নেক্সট বলেছে 1 কেজি ভর, ভর বলতে এর কথা বলেছে যে 1 কেজি। তো স্থিতিশক্তি আমরা লিখতে পারি যে স্থিতি শক্তি সমান mgh সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে। এখন আমাদের এই mgh-এর মানটিকে নির্ণয় করতে হবে। ওকে, এই প্রশ্নের মধ্যে তাহলে আমরা লিখতে পারি যে স্থিতি শক্তি সমান mgh। তো এখানে দেখো m এর মান রয়েছে, g এর মানটা কিন্তু দেওয়া নেই, তাই আমরা g সমান লিখতে পারি যে 9.8, আর h এর মান তো দেওয়াই রয়েছে। এখন তাহলে আমরা প্রত্যেকটির মান বসিয়ে দেবো, m এর মান 1 ইন্টু g এর মান 9.8, h এর মান রয়েছে 5, আর এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে 49 মানে 49 এত জুল, স্থিতিশক্তির একক জুল, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে 12 কার্বন স্কেলে ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 কথাটির অর্থ কী? যে এর অর্থ হলো ক্লোরিনের পরমাণুর ভর কার্বন পরমাণু ভরের 1/12 অংশের তুলনায় 35.5 গুণ ভারী। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক সোডিয়াম পরমাণুতে মোল সংখ্যা নির্ণয় করো।
তো এটা আমরা নতুন একটা পেজে তুলে ধরেছি। 12.022 ইন্টু মানে 12.022 গুণিতক 10⁻23 সংখ্যক সোডিয়াম পরমাণুতে মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পারি বা আমাদের জানা যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক সোডিয়াম মানে Na এর মোল সংখ্যা যে 1 মোল। এখন এখানে বলেছে যে 12.022 ইন্টু 10⁻23 সংখ্যক সোডিয়ামে মোল সংখ্যা কত। তাহলে 1/6.022 ইন্টু 10⁻23 এদিকে ইন্টু যে 12.022 ইন্টু 10⁻23 উপরে 10⁻23 রয়েছে কেটে গেল, নিচে 10⁻23 রয়েছে কেটে গেল। এখন 12.022 উপরে রয়েছে, এদিকে রয়েছে 6.022। এখন এটা যদি আমরা ক্যালকুলেশান করি, আচ্ছা 1 মিনিট, এটা হচ্ছে 12.044 হবে। ওকে, এখানেও হচ্ছে 44 চলে আসবে, তাহলে না হলে আমাদের অ্যান্সারটি ঠিক মতো আসবে না। এটা প্রশ্নের মধ্যে টাইপিং মিস্টেকের কারণে এরকম হয়ে গেছে। তো একে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে সরাসরি 2-এ চলে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে 2 মোল, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে বলেছে বার্নলের নীতিটি লেখো, এর গাণিতিক রূপটি লেখো। তো আমরা এটি পাশেই তুলে ধরেছি যে বার্নলের উপপাদ্য 3টি রয়েছে, তার ফার্স্ট উপপাদ্য রয়েছে এবং তার সঙ্গে গাণিতিক রূপটিও দিয়েছি। নেক্সট সেকেন্ড উপপাদ্য আর থার্ড, এটা তোমরা একটু দেখে নিও। আর ওরই সঙ্গে আরও কিছু প্রশ্ন বলেছে যে সান্দ্রবল কী কী বিষয়ের ওপর নির্ভর করে। এখানে আমরা লাস্ট পেজে করেছি যে সান্দ্রবল নির্ভর করে বা নির্ভরের বিষয় হচ্ছে তরলের প্রকৃতি, স্পর্শতলের ক্ষেত্রফল, প্রবাহের লম্ব দিকের সঙ্গে বেগ পরিবর্তনের হারের ওপর। ওকে, এই আমাদের 3টি বিষয়ের ওপর সান্দ্রবল নির্ভর করে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে এলাম যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে এইচ গভীরতায় তরলের জন্য সৃষ্ট চাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো এবং বলছে একটি 5তলা বাড়ির কোন তলায় কল থেকে সব থেকে ধীরে জল পড়বে। তো এটির অ্যান্সারটি বলে দিচ্ছি, একেবারে 5তলা বাড়িতে, 5 মানে 5তলা বাড়িতে, মানে একেবারে 5 ফ্লোরে কম জল পড়বে এবং কম বলতে ধীরে ধীরে পড়বে। আর একেবারে নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে সেখানে সব থেকে রেসে জলটি পড়বে। তো প্রথমের প্রশ্নটি যেটি বলেছে তার অ্যান্সারটি আমরা পাশেই তুলে ধরেছি, এই যে চিত্রসহ দেওয়া রয়েছে। এখানে বোধহয় ছোট্ট একটি লাইন কেটে গিয়েছে, তো সেটা আমি এখানে করে দিচ্ছি। এইচ গভীরতায় আমি এখানে তুলে দিচ্ছি যে মোট চাপ হয় বায়ু মণ্ডলের চাপ প্লাস HDG। ওকে, এটি হচ্ছে লাস্ট স্টেপ। তো তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করো ওখান থেকে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, ওখানে তোমরা পেয়ে যাবে। এখন নেক্সট প্রশ্ন, যে দুটি পাত্রে HCl ও H2SO4 এর জলীয় দ্রবণ আছে, রাসায়নিক পরীক্ষার সাহায্যে কিভাবে শনাক্ত করবে, সমীকরণ সহ লেখো। তো প্রথমত আমরা HClকে তুলে ধরেছি যে সিলভার নাইট্রেট দ্রবণের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, মানে যদি একটা যে পরীক্ষাগারে যে দ্রবণটি বা যেটি সলিউশন করব বা যেটি পরীক্ষা করব সেটাকে মেশানোর ফলে সিলভার
ক্লোরাইডের অধক্ষেপ উৎপন্ন হবে এবং সেই অধক্ষেপ নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত হয় না। তো সিলভার ক্লোরাইড অতিরিক্ত অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় ড্রাই অ্যামিনো সিলভার ক্লোরাইড জটিল লবণ উৎপন্ন করে, সেটারই কথা বলেছে। তো সেখানে এই যে দুটো বিক্রিয়া খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। প্রথমটা হচ্ছে HCl এর জন্য, সেকেন্ডটা রয়েছে H2SO4 এর জন্য। এই মাত্র দুটি লাইন তোমরা দেখে নিও। নেক্সট বলছে স্টোন ক্যান্সার কি, বলয় পরীক্ষা উৎপন্ন যৌগের নাম ও সংকেত লেখো। তো স্টোন ক্যান্সার আমরা পাশেই তুলে ধরেছি যে অম্লবৃষ্টি, ধাতু নির্মিত সেতু, বিভিন্ন কাঠামো বা অট্টালিকা, বাড়িঘর ও তাজমহল হলের মতো শ্বেত প্রস্তুত নির্মিত ঐতিহাসিক সৌধের ক্ষতি সাধন করে। একে স্টোন ক্যান্সার বলা হয়ে থাকে। মানে অ্যাসিড বৃষ্টির ফলে এই সব পুরানো তাজমহল বা ঘরবাড়ি এর ক্ষতি হয়ে থাকে, একেই আমরা বলবো কি স্টোন ক্যান্সার, এই যে অম্লবৃষ্টির কারণে। আর এরপরে যেটি রয়েছে পরের প্রশ্নটির সঙ্গে বলা হয়েছে যে বলয় পরীক্ষায় উৎপন্ন যৌগের নাম ও সংকেত লেখো। তো সেটা তোমাদের এখানে তুলে ধরছি। এখানে আমরা নাম এবং সংকেতটা তোমাদের সামনে তুলে ধরেছি, দেখে নিও। নেক্সট পরবর্তী পেজ। তো এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 10% CaOH এর হোল টু দ্রবণের শক্তি গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। আমরা এই ম্যাথমেটিক্যাল থেকে বলতে পারি যে 100 ml দ্রবণে CaOH এর হোল টু আছে 10 গ্রামে। 10 গ্রাম এই কারণে ধরেছি, এখানে বলেছে যে 10%, মানে যদি 100 হয়ে থাকে তার 10% মানে 10 হয়ে থাকবে। তাহলে 1000 ml বা 1 লিটার দ্রবণে CaOH এর হোল টু আছে 10 বাই এদিকে 100 আসবে, এদিকে আমরা ধরলাম 1000 লিটার। তাহলে দুটো জিরো এদিকে দুটো জিরো কেটে গেল, তাহলে 10 10 100 গ্রাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 10% CaOH এর হোল টু দ্রবণের শক্তি 100 গ্রাম পার লিটার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে, আচ্ছা ওরই সাথে পরবর্তী কোশ্চেন বলছে একটি কেলাসাকার ও একটি অনিয়তাকার পদার্থের নাম লেখো। তো এখানে আমি করে দিচ্ছি যে কেলাসাকার পদার্থ চিনি বা লবণ হতে পারে, এবং অনিয়তাকার পদার্থ হচ্ছে কাঁচ। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে স্থির উষ্ণতায় চাপ বাড়ালে জলে কার্বন ডাই অক্সাইডের দ্রাবতা কিভাবে পরিবর্তিত হয়? দ্রাবতা লেখো, দুটি উপযোগিতা লেখো। তো প্রথম প্রশ্নটির কোশ্চেন এখানে দিয়েছি, যেখানে বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাবতা দ্রবণের সাথে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সমানুপাতি হয়, অর্থাৎ চাপ বাড়ালে গ্যাসের দ্রাবতা বাড়ে এবং চাপ কমালে গ্যাসের দ্রাবতা কমে। এবার এখানে বলা হচ্ছে যে অতিরিক্ত চাপে জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত করে সোডা ওয়াটার তৈরি করা হয়। এই জন্য সোডা ওয়াটার বোতলের ছিপি খুললে চাপ কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের দ্রাবতাও কমে যায়।
এর ফলে বুদবুদের আকারে কার্বন ডাই অক্সাইড বের হতে থাকে। নেক্সট বলছে দ্রাবতা লেখর একটি উপযোগিতা লেখো। তো আমরা এখানে এই দ্রাবতা লেখর দুটি উপযোগিতা তুলে ধরেছি। যে দ্রাবতা লেখ থেকে বোঝা যায় যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা বৃদ্ধি বা হ্রাস হয়, দ্রুত বা ধীরে হয়। নেক্সট হচ্ছে নির্দিষ্ট দ্রাবকে প্রতিটি আলাদা আলাদা দ্রাবের আলাদা দ্রাবতা লেখ তৈরি হয়। এটি হচ্ছে সুবিধা। পরবর্তী কোশ্চেন, যে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এই যে ক্ষমতা ও বেগের সম্পর্কটি প্রতিষ্ঠা রয়েছে, তো তোমরা এই প্রশ্নটির উত্তর এখান থেকে লিখতে পারো, না হলে পুরোটা করে দিতে পারো, কিছু সমস্যা নেই। নেক্সট ওরই সঙ্গে বিতে একটি প্রশ্ন বলেছে যে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। বিতে যাওয়া যাক। শক্তির নিত্যতা সূত্র বলেছে শক্তির অবিন্যাস, এর সৃষ্টি বা বিন্যাস হয় না, বিন্যাস নেই। এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। রূপান্তরের আগে ও পরে মোট শক্তির পরিমাণ একই থাকে, মানে সমান থাকে। এই প্রশ্নের অথবাতে আরও একটি কোশ্চেন রয়েছে যে এসআইতে কার্যের অভিকর্ষীয় এককের সংজ্ঞা দাও। তো এসআইতে কার্যের অভিকর্ষীয় এককটি হচ্ছে জুল। ওকে, তাহলে আমাদের এই 1 জুল কাকে বলে সেটাই চেয়েছে। যে 1 নিউটন বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখে 1 মিটার হলে কৃতকার্যের পরিমাণকে 1 জুল বলবো। ওরই সঙ্গে আরও একটি কোশ্চেন বলছে একটি কার্যহীন বলের উদাহরণ দাও। নেক্সট বলছে 1 অশ্র ওয়াট সমান কত ওয়াট। তো এখানেই আমি 1 অশ্র ওয়াট সমান 746 ওয়াট হয়ে থাকে। আর এই যে কার্যহীন বল, তো এই কার্যহীন বল আমরা নেক্সট পেজে অ্যান্সারটি তুলে ধরেছি। এই যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে লম্ব দিকে হলে ওই বলটি কোনো কার্য করে না এবং ওই বলটিকে কার্যহীন বল বলে। যেমন এই যে দুটি উদাহরণ হিসাবে তুলে ধরেছি, দেখে নিও। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে এসআইতে মোলার সংজ্ঞা দাও। অর্থাৎ আমাদের জিজ্ঞাসা করছে যে মোল কাকে বলে। যে কোনো পদার্থের 1 মোল বলতে বোঝায় বা এসআইতে 1 মোল সেই পরিমাণ পদার্থকেই বোঝাবে যে যার মধ্যে ওই পদার্থের উপাদান কণিকার সংখ্যা কার্বন 12 আইসোটোপের বা একে আমরা বলবো কার্বন আইসোটোপের 0.012 কেজি পরিমাণে যত সংখ্যক কার্বন পরমাণু বর্তমান তার সমান। এটি হচ্ছে মোলার সংজ্ঞা। নেক্সট পরবর্তী কোশ্চেন একটি ম্যাথমেটিক্যাল কোশ্চেন বলেছে যে হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 6.8 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার আয়তন নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটি তোমাদের সিলেবাস অনুসারে একটু টাফ কোশ্চেন। তো এটা এই সব কোশ্চেন ক্লাস 10-এ খুব বেশি দেখতে পাওয়া যায়। ক্লাস 10-এর রাসায়নিক চ্যাপ্টার বলে একটি চ্যাপ্টার রয়েছে, সেখানে এই রকমই ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো রয়েছে। তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেতটি হচ্ছে H2O2। এর সঙ্গে বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটা বিক্রিয়া হয়ে জল উৎপন্ন হচ্ছে H2O এবং গ্যাস উৎপন্ন হচ্ছে O2। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন আমাদের বিক্রিয়াটির ব্যালেন্স করতে হবে। সামনে 2 দিয়ে দিলাম, এদিকে 2 দিলাম। ওকে, এখন আমরা যদি দেখি, দেখো H রয়েছে 2 দুগুণে 4টি, এদিকে দেখো 2 দুয়ে 4টি। নেক্সট O রয়েছে এদিকে 2 আর এদিকে 2, 2 দুয়ে 4টি। এখানেও আমাদের দেখো এই যে ওর সামনে 2 রয়েছে আর এদিকে ওর নিচে 2 রয়েছে, তাই 2 দিয়ে যোগ করলাম।
তাহলে দেখো ও 4টি হয়ে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা সমতা বিধান হয়ে গেল, যেটা তোমরা ক্লাস 6-7-এ জেনে এসেছো যে সমতা বিধান কিভাবে করতে হয়। তারপরেও এখানে তোমাদের একটু সিম্পলভাবে বলে দিলাম আর কি। ওকে, এখন আমাদের এই প্রশ্নের মধ্যে যা বলছে যে 6.8 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন, তাহলে এই অক্সিজেন এবং হাইড্রোজেন পারঅক্সাইডকে নিয়ে কাজ। এই H2O এর কোনো কাজ নেই, তাহলে আমরা H2O আমরা এখানে কোনো প্রয়োজনই নেই। এখন এই যে সংকেতটি রয়েছে এর আণবিক ভর নির্ণয় করব, যে আণবিক ভর। এখন আণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা খুব ভালোভাবে জানো, যে 2 রয়েছে 2 দিয়ে দিলাম, এইচের 1 হয় 1 দিলাম, এইচ 2 রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16, এবার 2টি রয়েছে তাই আমরা 2 দিয়ে গুণ দেব। ওকে, এখন এটিকে আমরা সমাধান করব। 2 এদিকে যদি আমরা দেখি 2 একে 2 প্লাস এদিকে 16 দুগুণে 32 হচ্ছে। ওকে, এখন আমরা যদি এই 32-এর সঙ্গে 2 যোগ করি 34 পাচ্ছি। এখন 34-এর সঙ্গে, আচ্ছা এখানে গুণ হয়ে গিয়ে যোগ হয়ে গিয়েছে, এটা গুণ হবে, 34-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পাচ্ছি 68। এখন O2 আবার, এই O2 কীভাবে নির্ণয় করতে হবে, যে ও এর জন্য আমরা জানি 16 আর 2টি রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 16 দুগুণে 32। এখন আমরা বলবো যে 68 গ্রাম H2O2 বিয়োজন করতে 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন, তাহলে 6.8 গ্রাম H2O2 বিয়োজন করতে কতটা অক্সিজেনের প্রয়োজন, সেটাই আমরা এখন নেক্সট পরবর্তী নতুন একটা পেজে তুলে নেব। ওটাই আমরা এখানে লেখার চেষ্টা করব, যে 68 গ্রাম H2O2 কে বিয়োজন করে, H2O2 কে বিয়োজন করে, আচ্ছা আমাদের এক মিনিট, আমাদের এখানে আয়তন, ওকে আমাদের এখানে হচ্ছে আয়তন চেয়েছে, তাহলে আয়তন বের করানোর জন্য আমাদের এই আণবিক ভরের কোনো প্রয়োজন নেই। ওকে, এটাকে আমরা কেটে দিলাম। এখানে দেখো O2-র সামনে 1 রয়েছে তাই বললাম 1 মোল, আর 1 মোলে তোমরা জেনে এসেছো কি 22.4 লিটার। ওকে, এটাই আমরা এখানে করব। তাহলে এই যে বিয়োজন করে 22.4 লিটার O2 পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 6.8 গ্রাম H2O2-কে বিয়োজন করে কতটা O2 মানে কতটা অক্সিজেনের আয়তন পাওয়া যাবে, যে 22.4 বাই এদিকে 68 ইন্টু এদিকে 6.8, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, এদিকের পয়েন্ট তুলে দিলেও নিচে 10 চলে এলো। ওকে, এখন আমরা কাটাকাটি করব, এদিকের 68 এদিকের 68 কেটে গেল, আমরা যদি 2 দিয়ে দিই, যে 2 5 10, বা আমরা দশমিকটা না নামালেও হতো, নামিয়ে দিয়েছি যখন কাটাকাটিটা করে দেয়, 2 5 10, 2 1 2, 2 1 2, 2 2 4 হচ্ছে। আবার যদি আমরা 5 দিয়ে দিই, আবারও 5, যদি 2 দিয়ে দিই 2 5 10, এদিকে 2 5 10, 2 6 12, আর 5 5 25 হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 56 বাই 5 5 25। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখান থেকে পেয়ে যাব 2.24 লিটার O2 পাওয়া যায়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা প্রথমে একটু মিস্টেক করে গিয়েছিলাম, যে এই O2 এর আণবিক ভরটা নির্ণয় করে ফেলেছি, তো এখানে আমাদের আণবিক ভরের কোনো প্রয়োজন নেই। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন যাচ্ছি। এটি আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন দেওয়া আছে, যে গ্রাম অণু সংখ্যা নির্ণয় করো। 68 গ্রাম অ্যামোনিয়া বিতে রয়েছে,
88 গ্রাম, তো এটি 88 গ্রাম হবে, 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড। নেক্সট ওর সঙ্গে বলছে 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রনকে বোঝায়। 1 মোল ইলেকট্রন বলতে আমরা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক এতটি ইলেকট্রনকেই বুঝিয়ে থাকে। এখন আমাদের এই গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো প্রথমত আমরা এর দাগের কোশ্চেনটি একটু দেখে নেব। তো আমরা এখানে 68% রয়েছে, এটাও একটা আমি ভুল পড়েও গিয়েছি যে এটা পার্সেন্ট নয়, এটা গ্রাম। তাহলে 68 গ্রাম অ্যামোনিয়া, তাহলে 68 গ্রাম অ্যামোনিয়ার গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করব। তো আমাদের এই গ্রাম অণুর সংখ্যা নির্ণয়ের জন্য একটা সূত্র জানা রয়েছে যে গ্রাম মৌল বা যৌগের গ্রাম আণবিক সংখ্যা সমান মৌল বা যৌগের গ্রামে প্রকাশ মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর, ওকে, বাই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর, ওকে, গ্রাম আণবিক ভর। তো মোবাইল স্ক্রিনে লিখছি, হয়তো হাতে টাইপিংটা একটু না বোঝার ব্যাপার কিছু নেই, মোটামুটি আমি আমার সাউন্ডের সঙ্গে তোমরা লিখে নিতে পারো। এখন আমাদের নির্ণয় করতে হবে যে গ্রাম আণবিক সংখ্যা। তো এই গ্রাম আণবিক সংখ্যা নির্ণয়ের জন্য মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর বলেছে 68 গ্রাম। আর গ্রাম আণবিক সংখ্যাটা কি করে নির্ণয় করতে হবে? অ্যামোনিয়া, যার সংকেত হয়ে থাকে NH3, তো এর N এর জন্য হয়ে থাকে 14 প্লাস H-এর 1 ইন্টু 3টে রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম। এখন 14 প্লাস 3 করলে পাচ্ছি আমরা 17, তাহলে এখানে 17 গ্রাম দিলাম। তো এটা যদি আমরা কাটাকাটি করি আমরা পেয়ে যাচ্ছি 4 গ্রাম, ওকে, তাহলে আমরা করছি যে 4 গ্রাম। এটি হচ্ছে প্রথমত অ্যান্সার হয়ে গেল। বিটটা ঠিক একই রকমের নির্ণয় করব, ওই একই সূত্রে মানগুলো পুট করব। এখানে বলেছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ওকে, নতুন একটা পেজ নিয়ে নিই। তাহলে 88 গ্রাম বির জন্য ঠিক একই রকমের সেই সূত্র, 88 গ্রাম রয়েছে, গ্রাম দিলাম। আর কার্বন ডাই অক্সাইড মানে CO2, যার কার্বন হয়ে থাকে 12 আর প্লাস অক্সিজেন হয়ে থাকে 16 ইন্টু 2, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, এটা পাচ্ছি আমরা 44। তাহলে 44 দিয়ে কাটাকাটি দিলে 44 দুয়ে 88, তাহলে এখানেও হচ্ছে 2 গ্রাম। তাহলে সেকেন্ড অ্যান্সারটির মানে বির অ্যান্সারটির উত্তর হয়ে গেল এই 2 গ্রাম, ওকে। তাহলে এই জায়গায় আমাদের 3টি কোশ্চেন ছিল, তিনটি কোশ্চেন মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ওকে। এখন আমাদের আজকের টপিকে যেগুলো কমপ্লিট করার বিষয় ছিল সেগুলো প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। তো এই ভিডিওটি আমাদের রুটিন অনুসারে, মানে আমাদের এই যে ক্লাসটি এটা রুটিন অনুসারে করা হয়নি, একটু বে টাইমে করা হয়েছে। তো তোমরা একটু দেখে নিও, সামনে আর কয়েকদিনের মধ্যে স্কুল খুলে দিতে যাচ্ছে, তোমরা ভালো করে পড়াশোনা করো। আর তাহলে আমাদের এই যে ক্লাসটি হচ্ছে, আর আগামী 1-2 দিন ক্লাসের একটু সমস্যা থাকতে পারে, হয়তো বে টাইমে ক্লাস হতে পারে কিন্তু ক্লাস হবে। আর যদি কোনো ক্লাস অফ হয়ে থাকে, আগে একটি ক্লাস অফ হয়েছে, তার পরিবর্তে আমরা চেষ্টা করব নতুন একটা ক্লাস নিয়ে নেওয়ার জন্য, ওকে। আর সেই ক্লাসের নোটিফিকেশান তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কাছে অলরেডি পৌঁছে যাবে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখছি, সবাইকে থ্যাংক ইউ বলে রাখলাম।